নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি, যে বইটা আমি আন্তর্জাতিক বইমেলা থেকে কিনেছিলাম এবং মূলত এই লেখকের সম্বন্ধে অনেক রকম কথা শুনেই এই বইটা কেনার আমার খুব ইচ্ছে হয়, তো কিনে ফেলি। এবং এর বিষয়বস্তু, বিশেষ করে দ্বিতীয় উপন্যাসের বিষয়বস্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল, তো সেই জন্য এই বইটা কেনা। তো বইটাতে ঢুকে পড়া যাক। বইটার ব্যাপারে সমস্ত কিছু আজকে আপনাদের বলবো, তো আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ঢুকে পড়া যাক। যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে মুক্ত ও পরমেশ্বর। এটা লিখেছেন দেবর্ষী সারোগী। এটা প্রকাশিত হয়েছে তবুও প্রয়াস থেকে এবং এটার মুদ্রিত মূল্য হলো 250 টাকা। এর মধ্যে দুটো উপন্যাসিকা আছে এবং প্রথম উপন্যাসিকার নাম মুক্ত, দ্বিতীয় উপন্যাসিকার নাম পরমেশ্বর। এবার এই মুক্ত ও পরমেশ্বরের মধ্যে পরমেশ্বরের বিষয়বস্তু পড়েই বইটা আমার কেনা। তো পরমেশ্বর নিয়েই প্রথমে কথা বলবো, যদিও এটা দ্বিতীয় উপন্যাসিকা বইয়ের। তো পরমেশ্বরের বিষয়বস্তু এটাই যে একজন রাজনৈতিক নেতা, তার পলিটিক্যাল ক্যাম্পেইন যথেষ্ট লো ফর্মে চলছে, বা তার যে প্রতিপত্তি বা তার যে প্রভাব সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তার সেটাকে বাড়ানোর জন্য বা চাগানোর জন্য তিনি নিজেরই দলের সমর্থক একটি বাচ্চা ছেলেকে মেরে ফেলেন। তার বয়স ছিল সম্ভবত 16 বা 17। তাকে তিনি মেরে ফেলেন এবং এমন সময় মারেন যে সময় সেই ছেলেটি আদতে তারই দলের দেওয়াল লিখন লিখছিল। সেই সময় তারই লোক দিয়ে তিনি মেরে ফেলেন। এইবার তার মৃত্যুকে নিয়ে তিনি নিজের যে রাজনৈতিক প্রভাব সেটা বাড়ানোর চেষ্টা তো করেনি, এবং করে টোরে যখন তার সমস্ত কাজকর্ম সেরে তিনি বাড়ি ফেরেন নিজের বাড়িতে, তখন ফিরে দেখেন ছেলেটি তার ঘরে বসে আছে। ছেলেটি তাকে একটাই প্রশ্ন করে যে আমাকে কেন মারলেন। এবার এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে তৈরি ছিল না। তিনি এটাকে খুব স্বাভাবিকভাবেই নেন যে কখনো কখনো কেউ মারা গেলে তার আত্মা মাঝে মধ্যে ঘোরাফেরা করে, তো হতেই পারে তার আত্মা হয়তো তার বাড়িতে চলে এসেছে, বসে রয়েছে, কিন্তু কিছুদিন পর চলে যাবে, এরকমটা ভেবেই তিনি একটা বাচ্চা ভোলানো টাইপের একটা উত্তর দেন। এবং সেই উত্তর সেই বাচ্চাটির বোধগম্য হয় না, সে তার বাড়িতে থেকে যায়। এবং এইভাবেই উপন্যাসটা চলতে থাকে যে সেই আত্মাটি তার বাড়িতে থেকে যায়। সেই ছেলেটি তার কাছে একটাই বারংবার প্রশ্ন করে, আমাকে কেন মারলেন, আমি তো আপনাকেই সমর্থন করতাম। আর লোকটিও ঠিকমতো জবাব দিয়ে উঠতে পারে না, যদিও তিনি বোঝান, অনেক কিছুই বোঝান তাকে, যে দেখো এরকম করতে হয়, রাজনীতিতে এই সমস্ত কিছু ঘটে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই বাচ্চাটির এত কথা বোধগম্য হয় না, সে শুধু বারংবার প্রশ্ন করতে থাকে যে কেন কেন কেন। আর যেহেতু সে প্রশ্নের উত্তর পায় না, সেহেতু সে বাড়ি ছেড়েও যায় না। আর যিনি এই যে নেতাটি, তিনিও প্রতিদিন বাড়ি ফিরে তার সাথে কথোপকথন করতে থাকেন। সাধারণত তিনি বাড়িতে একাই থাকেন এবং যে বাড়ির কথা বলা হচ্ছে সেই বাড়িতে তিনি একাই থাকেন। কিন্তু তিনি প্রতিবারই কোথাও থেকে ফিরে এসে ওই ছেলেটির সাথে কথোপকথন করেন, যে তিনি আজকে কি করলেন, কিভাবে কি চলছে, সমস্ত কিছু। এবং এটা একমাত্র দেখে হচ্ছে তার যে বডিগার্ড, সে সব কিছু দেখে। সে বুঝতে পারে যে কোথাও না কোথাও গিয়ে এই নেতা মানসিক ভারসাম্য হারাচ্ছে, কিন্তু সে কিছু করতে পারে না। এইভাবে চলতে চলতে শেষ পর্যন্ত পরিণতিটা মোটামুটি বোঝা যায় যে কি হতে চলেছে। কারণ স্বাভাবিকভাবেই এটা কোনো মজার গল্প নয়, এটা একটা নেতার তার নিজের কাজকর্মের ফলে নিজেরই মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার গল্প। এবং শেষ পর্যন্ত কি হতে চলেছে আমরা সবাই জানি। শেষ পর্যন্ত আমি স্পয়লারই দেব, যদি পছন্দ না হয় আপনারা স্কিপ করে যেতে পারেন এই পার্টটা, স্পয়লারের পার্টটা। শেষ পর্যন্ত তিনি নিজে আত্মহত্যা করেন, এবং এই যে উনি আত্মহত্যা করলেন তারপরেও ছেলেটি কোনো উত্তর পেল না। তাই জন্য ছেলেটি বুঝলো যে তার উত্তর পাওয়ার একমাত্র যে সোর্স ছিল সেই এখন আর নেই। তো ফলে বাচ্চাটি তারপর মিলিয়ে যায়। তো এই ছিল মোটামুটি সেকেন্ড উপন্যাসটা, এবং এটাই আমার এত ভালো লেগেছে যে এরকম ভাবনা যে হতে পারে, বা এরকম একটা ভাবনার উপর দাঁড়িয়ে একটা উপন্যাসিকা তৈরি হতে পারে, এটাই আমার ধারণাই ছিল না। তো ফলে যখন প্রথমবার এটার বিষয়বস্তু পড়ি, আমি বইমেলায় দাঁড়িয়ে ছিটকে গেছিলাম আমি পুরো, এবং সেই জন্যেই কেনা। এবার প্রথম উপন্যাসিকাটা তাহলে কি, যেটার নাম মুক্ত, সেটা হচ্ছে একটি মানুষ
একটি অত্যন্ত মধ্যবিত্ত মানুষ, তিনি রাস্তায় চলতে চলতে হঠাৎ একদিন একটা মুক্তো খুঁজে পান। রাস্তায় এমনি পড়েছিল, তিনি তুলে নিয়ে বাড়ি আসেন। এবার সেই মুক্তোর প্রতি তার অবসেশন শুরু হয়, অর্থাৎ সেই মুক্তো তার জীবন হয়ে ওঠে। সেই মুক্তোকে কিভাবে তিনি লোকাবেন, কিভাবে তিনি বাঁচাবেন, সেই মুক্তোকে তিনি কাউকে কিভাবে না দেখিয়ে চলবেন, মানে মুক্তোকে নিয়েই তার জীবন আবর্তিত হতে থাকে। ফলে তার স্বভাব চরিত্র বদলে যায়, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক বদলে যায়, তার অফিসের বিভিন্ন কলিগের সাথে তার সমস্ত রিলেশন বদলে যায়। তো এই মুক্তোর প্রতি অবসেশন নিয়েই প্রথম উপন্যাসিকাটা তৈরি। হ্যাঁ, আমি অবশ্যই হলফ করে বলতে পারি যে দ্বিতীয় উপন্যাসিকাটা অনেক অনেক ভালো প্রথম উপন্যাসিকার থেকে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে দ্বিতীয়টা, আর প্রথমটাও খুবই ভালো। তবে প্রথমটার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুতে মনে হয় আরও অনেক উপন্যাস বা গল্প লেখা হয়েছে, মানে ভাবনাটা খুব একটা নতুন মনে হয়নি। হয়তো এখানে মুক্ত দেখানো হচ্ছে, অন্য কোথাও অন্য কোনো একটা বস্তুর প্রতি এরকমই অবসেশন দেখানো হয়েছে, তো সেই ব্যাপারটা আছেই। আর হ্যাঁ, এটা আমি প্রথমবার দেবর্ষী সারোগীর লেখা পড়লাম, এর আগে কখনো পড়িনি। আমি শুনেছি ওনার লেখা নিয়ে রীতিমতো রিসার্চও হয়। ওনার বই আগে কোথাও পাওয়া যেত না, এই মানে বিভিন্ন জায়গায় পাওয়া যেত না, এবং এই বইমেলা থেকেই ওনার বই বিভিন্ন আলাদা আলাদা প্রকাশনী থেকে বেরোনো শুরু হয়েছে। যেমন তবুও প্রয়াস থেকে এই বইটি বেরিয়েছে, তবুও প্রয়াসে আরও বই আছে ওনার। এছাড়া ক্যাফে টেবিল থেকে একটি বই বেরিয়েছে, এবং লালমাটি থেকে একটা সমগ্র বেরিয়েছে, আরও বোধহয় ধানসিঁড়ি থেকেও দুটো উপন্যাসের সংকলন বেরিয়েছে। তো এখন বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে, যেহেতু ওনার বইগুলো অ্যাভেলেবেল করা হয়নি মার্কেটে, সেই জন্য হয়তো। তো সেটা বেশ ভালো ব্যাপার। ওনার লেখা আমি প্রথমবার পড়লাম, কিন্তু আমার বেশ ভালো লাগলো, বিশেষ করে দ্বিতীয় উপন্যাসটা তো মারাত্মকই লেগেছে। ওনার লেখার মধ্যে একটা জিনিস আমি খুঁজে পেলাম যে বাস্তব বা অলৌকিককে উনি আলাদা করে খুব একটা ডেফিনিশন করেন না, দুটোকে একসাথে নিয়ে চলতে পছন্দ করেন, এবং বাস্তবও যেন খুব স্বাভাবিক রিয়াকশান দেয় অলৌকিকের সাথে। অর্থাৎ ভূতকে দেখলেও বা আত্মাকে দেখলেও বাস্তবিক যে মানুষ বেঁচে আছে সে খুব একটা রিয়াক্ট করে না যে ও এটা ভূত বা এটাতে আমাকে ভয় পেতে হবে বা এই ধরনের ব্যাপার, বা ভূতও সেইভাবে কিন্তু রিয়াক্ট করে না, এই ব্যাপারটা। আর প্রথম উপন্যাসটাতে যেটা দেখলাম যে মানসিক একটা মনস্তাত্ত্বিক একটা গভীরতা, যে একটা মুক্ত কিভাবে একটা মানুষের সমগ্র জীবনটা বদলে দিচ্ছে। হয়তো সেই মুক্তটা এমন কিছুই নয়, বা মুক্তটা সে মানে হয়তো দোকানে নিয়ে গেলে বেরোবে যে সেটা হয়তো ফেক, সেটা হয়তো আসলও নয়, তো ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে। কিন্তু তারপরেও সেই একটা জিনিসের প্রতি অবসেশন কীভাবে তার সমস্তটা বদলে দিচ্ছে, এই জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে আমার ওনার লেখায়। এবং সব থেকে যেটা বড় বিষয়, খুব সহজ সরল ভাষায় লেখা। এমন নয় যে বিশাল বাংলা ভাষার প্রতি দক্ষতা উনি দেখাচ্ছেন বইগুলো দিয়ে, একেবারেই নয়। খুব সহজ সরল ভাষায় লেখা, সবাই বুঝতে পারবে, এবং বেশ কিছু জায়গায় মজাও লাগবে, বেশ কিছু জায়গায় সত্যি গভীরতাটা বুঝতে পেরে মানে চুপ করে বসে থাকতে হবে। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে এই বইটাতে। বইটার প্রচ্ছদও আমার বেশ সুন্দর লেগেছে, খারাপ লাগেনি। আর বইটার প্রোডাকশানও খুবই ভালো। কিছু কিছু জায়গায় মুদ্রণ ভুল আছে, সেগুলো হয়তো দ্বিতীয় সংস্করণে ঠিক করে নেওয়া যাবে। এবং আপনার যদি মনে হয় যে বইটা খুব মোটা, এমন কিন্তু নয়। বইটা মাত্র কত পেজের, মাত্র বোধহয় 111 বা 110 পেজের মাত্র একটা বই, এবং তার মধ্যে দুখানা উপন্যাসিকা এতটা সুন্দর ভাবনা নিয়ে রয়েছে। তো এটা সাধারণত পাওয়া যায় না, এরকম মানে একটার মধ্যে দুটো উপন্যাসিকা, তাও আবার 111 পেজে, তাও আবার দুটোই এত সুন্দর। তো আমার বেশ বইটা ভালো লেগেছে, এবং প্রথমবার ওনার লেখা পড়েও বেশ ভালো অনুভূতি হয়েছে। তো আমি অবশ্যই এই বইটা তো সাজেস্ট করবই সবাইকে, বিশেষ করে দ্বিতীয় উপন্যাসিকাটা আমি স্পয়লার দিয়ে দিলেও আমার মনে হয় যে ওটা যদি আপনারা পড়ে না দেখেন তাহলে আসল জিনিসটাই বুঝতে পারবেন না। কারণ আমি এই রিভিউর মধ্যে হয়তো শেষে স্পয়লারটা দিয়েছি, কিন্তু পুরো উপন্যাসটাকে স্পয়েল করতে পারিনি, সম্ভবই নয়। তো সেইটা আমার মনে হয় সবার পড়ে দেখা উচিত। আর প্রথমটার আমার মনে হয়েছে যে শেষটা আরও বেটার হয়তো হতে পারতো, মানে শেষটা একটু অদ্ভুতভাবে ওপেন এন্ডিং রাখা হয়েছে, হয়তো সেটা ইচ্ছে করেই রাখা হয়েছে, কিন্তু স্টিল আমার মনে হয় একটু ভালো হতে পারতো। আর বাকি তো সব কিছু ভালোই লেগেছে। তো এই বইটা একটা নতুন এক্সপিরিয়েন্স, আমার তো খুব ভালো লেগেছে। আশা করি আপনারা পড়ে দেখবেন যদি এই লেখককে কখনো না পড়ে থাকেন। আর যদি আপনি দেবর্ষী সারোগীর আরও বই পড়ে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে কোনটা অবশ্যই আমার পড়া উচিত, মানে এরপরে অবশ্যই আমার পড়া উচিত, তাহলে আমি অবশ্যই সেটা পড়ে দেখব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব
সমস্ত কিছু করে দেবেন। এগুলো করলে এগুলো আমাকে সাহস দেয় আরও ভিডিও আনার জন্য। ধন্যবাদ। আর নতুন যে কোনো বইয়ের সাজেশন পেতে বা রিভিউ পেতে বা রেকমেন্ডেশন পেতে আমার চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখবেন। ধন্যবাদ।